নমস্কার। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। চাকদহের থানার মোড়ে সভা থেকে চাচা ছোলা ভাষায় তৃণমূল কংগ্রেসকে চোর চোর বলে উল্লেখ করে বক্তব্য রাখলেন অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। দেখুন, সরাসরি সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। রাজ্যে চলছে বিজেপির পরিবর্তন সংকল্প সভা বা যাত্রা। দেশের প্রধানমন্ত্রী আসছেন আগামী 20 তারিখে কৃষ্ণনগরে, তাহেরপুরে, মাফ করবেন, নদিয়া জেলায়। তো তাই নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা খুব উৎসাহিত এবং পরিবর্তনের রাজ্যে 2026 সালের পরিবর্তনের ডাক দিয়ে তারা লড়াইয়ে নামছেন। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজকে পরিবর্তন সংকল্প সভা করলেন বিশিষ্ট অভিনেতা, বর্তমান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কম বেশি সবাই তাকে চেনেন। আমাদের সাথে সভার শেষে আলাপচারিতায় সাংবাদিকদের সামনে ঝাঁঝালো ভাষায় যে আক্রমণগুলো করলেন এবং সেই সাথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেমন রোহিঙ্গা ইস্যু আসলো, এসআইআর সিএ আসলো, আবার যে ভোটার লিস্ট থেকে বাদ যাওয়া নাম অধিকাংশ মুসলিম না হিন্দু তাই নিয়েও আমরা প্রশ্ন করেছিলাম। এবং যেখানে দাঁড়িয়ে আজকে সভা করলেন চাকদহ থানার মোড়ে, এই চাকদহ পৌরবোর্ড ভেঙে দেওয়া নিয়েও আমরা কিছু প্রশ্ন করেছিলাম তাকে। অভিনেতা তার স্টাইলেই, তার রসালো স্টাইলেই ভয়ঙ্কর কিছু কথা বললেন আমাদের সাংবাদিকদের সামনে। তিনি যে কথাগুলো বললেন পুরো বক্তব্যটাই আপনাদের সামনে তুলে ধরব, সেটা তো নিশ্চয়ই দেখবেন। এদিকে একটা আশঙ্কা চলছে যে আগামী দিনে, মানে আগামী 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কি অবসম্ভাবী পরাজয়, নাকি এ রাজ্যে বিজেপি এই প্রথম ক্ষমতা আসতে চলেছে, যেটা ওরা অঙ্গবঙ্গ কলিঙ্গের ডাক দিয়েছে। বঙ্গ, বাংলা, বিহার, উড়িষ্যা, ইতিমধ্যে উড়িষ্যার বিহার জেতা হয়ে গেছে, কিন্তু বিহার ভেঙে ঝাড়খণ্ড সেখানে তারা জিততে পারেননি। কারণ বাংলাও তাদের টার্গেট। তাই রুদ্রনীল ঘোষ যে কথাগুলো বললেন পুরোটাই দেখব, দেখাবো, এবং আগামীতেও দেখা যাবে যে তার কথার কতটা আমরা ফলপ্রসূ রেজাল্ট পাবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। যাবে না বিপক্ষে যাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা বললে ভালো হতো যে বাবরি মসজিদ ভারতবর্ষের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। বাবর ভারতবর্ষের মাটির কেউ ছিলেন না। তারা লুটের মাধ্যমে রাজ্য বিস্তার করতেন এবং তারপর এনারা জিজিয়া কর বসিয়ে মানুষকে বাধ্য করতেন যে তাদের ধর্মে ধর্মান্তরিত হতে, নাহলে এই ট্যাক্স দিতে হবে। তাদের নানাবিধ অত্যাচার, যেগুলো কংগ্রেস সরকার এবং বাম ঐতিহাসিক রমিলা থাপারদের মতো লোকজনেরা লুকিয়েছেন, যারা যদুনাথ সরকারের লেখা প্রকৃত ইতিহাসগুলোকে লুকিয়ে রেখে দিয়েছেন, তারা জানেন আসল সত্যিটা কি। আমার মনে হয় আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে বহু মুসলমান ধর্মের যারা ধর্মীয় গুরু রয়েছেন, তারা বাবরের নামে এই মসজিদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন, অত্যন্ত কটু কথা বলেছেন। এই আমরা 70% হিন্দুরা 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব বলা হুমায়ুন কবিরের এই ভাবনাকে, এবং এই ভাবনার সঙ্গে যারাই জড়িয়ে রয়েছেন তারা আর যাই হোক না কেন এই ভারতবর্ষের পবিত্র মাটিকে নিজের মাটি মনে করেন না, এবং তারা বন্দে মাতারাম গাইতে চান না, তারা মাকে, দেশমাতৃকাকে শ্রদ্ধা করতে চান না। এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছি তারা প্রত্যেক মুহূর্তে চাই যে তারা যারা ভুল ভাবছেন তারা ভুলটা ছেড়ে সত্যের রাস্তায় আসুক, ন্যায়ের রাস্তায় আসুক। তারা মাকে একটু শ্রদ্ধা সম্মান করুন, এবং নিজের যে মাটি তার থেকে দামি যে কিছু হয় না তা তারা বিশ্বাস করেন। এবং তারা তাকিয়ে দেখুন
যে পৃথিবীর যত কট্টর ইসলামের যে দেশগুলো রয়েছে তারা সেই দেশের সর্বোচ্চ সম্মান কাকে দেয়? ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এটা যারা এই অজ্ঞান ব্যক্তি যারা দেখতে পাচ্ছেন না তারা তাকিয়ে দেখুন যে পৃথিবীর সবথেকে কট্টর ইসলামিক দেশগুলো যাকে সর্বোচ্চ সম্মান দেয় তিনি নরেন্দ্র মোদী মহাশয়। এটা দেখবার পরেও তাদের যদি সম্বিত না ফেরে তাদের জন্য শুভনন্দন। দাদা, যদি হুমায়ুন কবির নতুন দল খোলে তাহলে যে বেশিরভাগ শতাংশ মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে সেটা ভাগ হয়ে গেলে বিজেপির কি সুবিধা হবে না এ রাজ্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে হুমায়ুন তুমি কার, এই প্রশ্ন হুমায়ুন বাবুর বাড়ির লোক এবং প্রতিবেশীরা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে এবং হাসছে। আমি জানি না এই হুমায়ুন বাবু এর আগে মুসলমান সমাজের জন্য আদপেই কতটা কি করেছেন, বরং তিনি হিন্দুদের মারবার কথা বলেছেন, কেটে ভাগীরথীতে ভাসাবার কথা বলেছেন। জানি একটা বড় সংখ্যক মুসলমানরা তারা প্রতিবাদ কিন্তু জানিয়েছেন তাকে, যাতে তিনি নির্বিঘ্নে এই লুটেরা বাবরের নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তার না কোনো যাতে অসুবিধা হয় তার ব্যবস্থা করেছেন। হুমায়ুনবাবু কি করবেন কি না করবেন, আদপেই সেখানে মসজিদ হবে কি না হবে, মসজিদের তো আমরা পক্ষে, মন্দিরের পক্ষে, গির্জার পক্ষে, বাকি প্রত্যেক ধর্মের যা যা পুণ্যস্থলগুলো রয়েছে সেগুলোর আমরা পক্ষে। কিন্তু যারা মানুষ মেরেছেন, লুট করেছেন, যারা মুসলমান ধর্মের ধর্মগুরু নন, তারা পবিত্র নবী মোহাম্মদের নামে মসজিদটা করতে পারলেন না। যারা লুটেরা তাদের নামে করতে হবে। হুমায়ুনবাবু আগে প্রমাণ করুন তিনি কি লুটেরাদের লুটটাকেই কন্টিনিউ করতে চাইছেন। অনেকে তো এই মসজিদের নামে যা জমা পড়েছে তাতে হিসাব চাইছে। দুটো মুর্শিদাবাদের পাড়া থেকে লালটু আর পল্টুকে নিয়ে এসেছিল আরবের শেখ সাজি। হুমায়ুনবাবু কি করবেন তিনি জানেন, তারা জানেন, বাকিটা বলতে পারছি না। আর জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে গোপনে মিটিং মিছিল করেই তিনি এসব রাস্তায় হাঁটছেন। দাদা, আজকে চাকদায় এসছেন, চাকদায় সভা করলেন, সম্প্রতি চাকদাহ পৌরসভা পৌর বোর্ড ভেঙে গেছে, কি বলবেন? দেখুন, চোরেরা চোরেদের ভেঙে দিয়েছে, এ বিস্ময়কর নতুন নতুন সিলেবাস। তৃণমূল মানেই নতুন নতুন চুরি, এবং যে চুরিকে সিপিএমের থেকে শিখে ওরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এটা তো সবাইকে স্বীকার করতে হবে। 8 থেকে 11 সিপিআইএম যখন বুঝতে পারছে যে মানুষের আস্থা হিন্দু বা মুসলমান তাদের কারুরই তারা অর্জন করতে পারছেন না, তাই তারা ধীরে ধীরে অনুপ্রবেশকারী ঢুকিয়েছিলেন। এবং সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করে বলতেন যে 1 থেকে 1.5 কোটি ভুয়ো লোককে এরা ঢুকিয়েছে এবং এরা জঙ্গি। আমি বলছি না, আপনারা সর্বত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানেন, তার স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে প্রতিবাদ করাও জানেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে এসে তিনি সিপিএমের সিলেবাসটাকেই শিল্পের জায়গায় নিয়ে এলেন এবং ওই একই কাজ করলেন। এবং স্বরূপনগরে হাকিমপুরে আমরা দেখতে পেলাম এসআইআর এর সময় হাজারে হাজারে লাখে লাখে মানুষ বাংলাদেশ পালিয়ে যাচ্ছেন এবং বলছেন যে হ্যাঁ ভোটার লিস্টে আমাদের নাম ছিল। এবং কেউ কেউ বলছেন যে আমরা বিভিন্ন সরকারি ভাতাও পেতাম, যা আমার মাটির, ভারতবর্ষের মাটির পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমান যারা জেনুইন আমাদের ভোটার এবং আমাদের নাগরিক, যা তাদের একমাত্র পাওয়ার কথা, অর্থাৎ বিদেশিরা লুট করে নিয়ে গেছে। আমরা যেটার বিরুদ্ধতা করছি, আমরা চাই যে ভারতবর্ষের মানুষ, আমাদের হিন্দু, আমাদের মুসলমান, আমাদের শিখ, আমাদের খ্রিস্টান, জনজাতি উপজাতি, তারাই ভোট দিন, তারাই সব প্রকল্পগুলো পান। তৃণমূল না চুরি করে নেয় বা তৃণমূলের অনুপ্রেরণায় ঢোকা এই বিদেশি অনুপ্রবেশকারীরা তারা না দখল করে নেয়, সেই বিষয়ে সজাগ হতে হবে। তাই তো হচ্ছে। দাদা, সাম্প্রতিক 16 তারিখ যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে যে নাম বাদ গেছে মতুয়াদের প্রায় 80 থেকে 85 হাজার, এবং কলকাতার বিভিন্ন ক্ষেত্রে, এবং আপনি যে ভবানীপুরে দাঁড়িয়েছিলেন সেখানেও প্রায় 44 হাজার মতন ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে তো বেশিরভাগটা হিন্দু ভোটার আছে। এটা তৃণমূল কংগ্রেস থেকে বলছে, তাহলে রোহিঙ্গা কোথায়? আচ্ছা, কে বলছে এসব কথা? তৃণমূল কংগ্রেস থেকেই তো বলেছে রোহিঙ্গা কে কোথায়। বলেছে একটুখানি বলুন। কেন আপনাদের এখানে চাকদাই মিটিং করে তৃণমূলের নেতারাই বলেছেন। আচ্ছা, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ঘুম থেকে উঠে যার
এতক্ষণে বোধহয় 30 বার ফাঁসি হয়ে গেছে আর 50 বার জেল হয়ে গেছে। যে কথা নিজে বলতেন, আমার নামে 1 টাকা দুর্নীতির অভিযোগ থাকলে বলে তারপর 150 কোটি টাকার উপরে PMLA প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর চুরির কেস খেয়ে বসে আছেন। তিনিও বলছিলেন, দেখুন প্রথম কথা হচ্ছে যে ভোটার তিনি কোন পদ্ধতিতে যোগ্য ভোটার হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করবেন সেই নিয়ম ভারতীয় জনতা পার্টি ঠিক করেনি। তৃণমূল চেয়েছিল ঠিক করতে যে ভুয়োরাই ভোটার হবে। আমরা শুধু চাই, আমরা বিশ্বাস রাখি যে সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী যে কাজটি করছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, তার মাত্র প্রাথমিক খসড়া প্রকাশিত হয়েছে। প্রাথমিকটাই আলটিমেট নয়। এরপর আরও 1.5 কোটি মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যাদের বিভিন্ন রকম তথ্য ভুল আছে এবং তাদের কিছু প্রমাণ দিতে হবে। তাই আলটিমেটলি 58 লাখ ভোট বাদ হয়ে গেছে। যাদের রয়ে গেছে তাদেরও বিরাট আনন্দ করবার কিছু নেই, আর যাদের নাম বাদ যায়নি এবং গেছে, দুপক্ষেরই কারো দুঃখ পাওয়ার বা আনন্দ পাওয়ার কিছু নেই। ফাইনাল যেটা জানতে পারা যাবে সেটা সামনেই, আপনারা জানেন যে ফাইনাল রিভিশনের পরে। তবে একটা কথা বলবো যে CA সম্পূর্ণ আলাদা একটা পদ্ধতি। সেই পদ্ধতিতে যারা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে, নিপীড়নের কারণে যাদের মূল দেশ ছিল ভারতবর্ষ, যা সব রাজনৈতিক দল কথা দিয়েছিলেন, নেহরুজি কথা দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল কথা দিয়েছিলেন, আমাদের গান্ধীজি কথা দিয়েছিলেন যে দেশ ভাগটাগ হচ্ছে ভারতবর্ষ তোমাদের ভূখণ্ড, যারা ওখানে ধর্মীয় কারণে কোনো অসুবিধায় যদি পড়ো চলে এসো, আমরা গ্রহণ করব। বিভিন্ন সরকার এই কথা বলেছে, কিন্তু আলটিমেটলি কেউ দাবি মানেনি। তারা মিথ্যে কথা বলেছেন প্রত্যেকে। কিন্তু একমাত্র এই গান্ধীজিদের যে কথা, নেহরুজিদের যে দাবি মানুষের হয়ে, বা সর্দার বল্লভভাই প্যাটেলদের যে কথা, বা যা প্রকল্প মানুষের হয়ে কারা করছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা কেন্দ্রের সরকার। তো সেখান থেকে CAA পাস হয়েছে। সে তো নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, দেওয়ার আইন। তার কার্যপদ্ধতি চলছে। এবার সেকেন্ড তালিকা বাকি, কাজ দ্রুত হারে এগোচ্ছে, অনেকেই শংসাপত্র পেয়ে যাচ্ছেন, তাদের নাম উঠবে। এবং কিভাবে এই যে ভোটার তালিকায় কে বাদ গেল না বাদ গেল, কে হিন্দু কে মুসলমান, এটা ভারতীয় জনতা পার্টির যে কোনো পরিকল্পনা নয়। নিশ্চয়ই মূর্খ তৃণমূল এটা এতদিনে বুঝতে পারছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন যে পরিষ্কার যোগ্য লোকেরাই ভোটার তালিকায় ফাইনালি উঠে আসবেন। ফাইনাল তালিকাতে এখানে ভারতীয় জনতা পার্টির যে কোনো হাত বা কারসাজি নেই। তারা মুসলমান ভোটারদের দাঁড়িয়ে দিতে পারলে বাঁচে বলে যে তৃণমূল মিথ্যে প্রচার করেছিল, তা আজকে তৃণমূলের কথাতেই প্রমাণিত যে তারা মিথ্যে প্রচার করেছিল। আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা, যেখানে যারা যোগ্য ভোটার, আমাদের মাটির মানুষ, যারা অনুপ্রবেশকারী নয়, তাদের প্রত্যেকেরই নাম থাকুক, এটা আমাদের প্রত্যাশা। দেখুন, একটা সাংবিধানিক সংস্থা যিনি সর্বোচ্চ ক্ষমতা নিয়ে চলেন, তারা এই বিষয়ে কাজ করছেন, পরিশ্রম করছেন। অনেককে ধন্যবাদ জানাবো আমি সেই BLOদের, যারা মুখ্যমন্ত্রীর কথায় প্রথমে থ্রেট খেয়ে একটাও নাম বাদ গেলে বুঝে নেবেন আমরা কিন্তু পশ্চিমবঙ্গে থাকবো। হয়তো সম্ভবত সম্মানীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই পাড়ায় টুকাইদার মতো কোনো জ্যোতিষী হাত দেখে বলেছিল আপনি 350 বছর বাঁচবেন, নাহলে এই প্রত্যাশা কেউ তো রাখতে পারেন না। এবং উনি এটাও প্রমাণ দেন, উনি যদি ক্ষমতায় টিকেও যেতেন কোনো আজগুবি কারণে, তো তাহলে ওনার দলের কেউই মুখ্যমন্ত্রী হতে পারতেন না, হয়তো ওনার ফটো রেখে চালাতে হতো ফাঁকা সিংহাসন। এই ইচ্ছা পোষণ করেছিলেন। সেই মোতাবেক কিছু অনুপ্রাণিত BLO 2200 বুথে 25 বছরে কেউ মারা যায়নি বলে তালিকা প্রকাশ করে এমন ফেসেছে, তার নিজের মনে হচ্ছিল যে পাপ আমি করেছি, আমার পরিবারের লোক বলছে তোমার জন্য পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না, আমাদের মৃত্যু হওয়া ভালো। আমরা বলেছি না না, ছিছি, এমনটা করবেন না। অন্যায় প্রত্যেকেই করে, তার জন্য জেলখানা আছে। অন্যায় প্রত্যেকেই করে, তার জন্য ক্ষমা চাওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা আছে। দেখবেন তারা সোজা হয়ে গেছে, এখন আর এই ধরনের বুথ পাওয়া যাচ্ছে না। নাহলে তো ভারতবর্ষে কেন, তার বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন বলছেন হামে আমার রহে না হে, উই ওয়ান্ট টু কাম ইন্ডিয়া, 200 বছর বাঁচতে চাই, এসব বলে লোকে আসছি।
পশ্চিমবঙ্গে। তো যাই হোক, এগুলো বন্ধ হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কথায় কোনো কিছু হবার নয়, তা এটাতেই প্রমাণিত। যা করছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আমাদের আশা রয়েছে যে বিএলওরা পরিশ্রম করে এই কাজটি করছেন, যারা তৃণমূলের থ্রেটের শিকার হচ্ছেন না, তাদের প্রত্যেককে প্রণাম এবং সম্মান। আর যারা এখনো তৃণমূলের 2 নম্বরী কাজের সঙ্গে জড়িয়ে থাকতে চান এবং নিজের চরম ক্ষতি করতে চান আগামীতে, তাদের জন্য শুভনন্দন। দাদা, আপনার বিশ্বাস 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তাই তো? দেখুন, অরূপ বিশ্বাসকে যদি বাদ দিতে পারেন তো তাহলে জানবেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভা গঠন করেছেন, এই ক্রিয়া ঠিকই শুনছেন, এই অরূপ বিশ্বাসদের মধ্যে মানুষের বিশ্বাসের থেকে শতযোজন চরিটি। আমি মানুষের কথা বলছি। আমি বিশ্বাস করি, আপনার বলতে হয়তো লজ্জা করছে, কিন্তু আপনিও চান এই চোররা যাক, নাহলে আপনারাও চিন্তায় থাকেন যে আপনাদের ক্যামেরা বেচে ওরা সন্ধ্যেবেলা চাট বানিয়ে খেয়ে নেবে। নমস্কার। মেসি বিষয়ে কি বলবেন দাদা? অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।